আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তাহলে আজকে যে বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করব সেটা হচ্ছে ফরমেশন অফ কমপ্লেক্স আয়ন অ্যান্ড সলিউবিলিটি। তাহলে এখানে বুঝতে হবে যে কমপ্লেক্স আয়নটা কি? ঠিক আছে? কমপ্লেক্স আয়নটা হচ্ছে আসলে আমরা জানি যে ডি ব্লক মৌলগুলো আসলে কমপ্লেক্স যৌগ তৈরি করে। সেটা যখন পানিতে ডিসোসিয়েট হয় বা কোনো একটা যৌগে ডিসোসিয়েট হয় তখন ২ ধরনের আয়ন তৈরি করে। একটা কমপ্লেক্স আয়ন, একটা সাধারণ আয়ন। ঠিক আছে? যেমন আমরা জানি আমরা যদি ধরি AgNH3 প্লাস, তাহলে এখানে এটা হচ্ছে কমপ্লেক্স আয়ন। কেন কমপ্লেক্স আয়ন? যে Ag কিন্তু ডি ব্লক মৌলের ডি ব্লক মৌল এবং NH3 কিন্তু লিগেন্ড। এটা আমরা থার্ড চ্যাপ্টারে জেনে থাকি, লিগেন্ড। এরকম যে ধরনের আরো আছে, কপারের আছে, তারপর আমরা প্লাম্বামের আছে, তারপর আছে আমাদের অনেক ধরনের ডি ব্লক মৌলই আসলে কমপ্লেক্স যৌগ তৈরি করে এবং তাদের কমপ্লেক্স আয়নও তৈরি করতে হয় বিভিন্ন ধরনের যৌগের ডিসোসিয়েট হওয়ার সময়। তো আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব না। আমি শুধু এখানে সলিউবিলিটিটা নিয়ে চেষ্টা করব যে কিভাবে জটিল যৌগটা সলিউবল হয়। এবং আমরা জানি যে জটিল যৌগ কিন্তু মানে জটিল আয়নটা কিন্তু পানিতে অথবা যে কোনো ধরনের যৌগে কিন্তু খুবই বেশি দ্রবীভূত হয়। কারণ হচ্ছে যে ওদের সাথে ইন্টারেকশনটা অনেক বেশি হয়, যার কারণে এখানে কমপ্লেক্স আয়নটা ফর্মেশন হওয়ার পরেও এটা কিন্তু তাড়াতাড়ি দ্রবীভূত হয়। AgCl কিন্তু অতটা দ্রবীভূত হয় না। আমরা জানি AgCl যে কঠিন সলিড, AgCl সলিড, এটা কিন্তু কম দ্রবীভূত হয় বা বলতে গেলে দ্রবীভূত হয়ই না। কিন্তু আবার এটার সাথে যখন আমরা NH3 অ্যামোনিয়া মিক্স করি তখন একটা জটিল যৌগ তৈরি হয়। আমরা সবাই জানি সেই জটিল যৌগটি হচ্ছে যে AgNH3 তো এটা যখন তৈরি হয় তখন কিন্তু অনেক বেশি পরিমাণে এটা ডিসোসিয়েট হয়। এটা হাইলি সলিউবল। আশা করি আমার এতটুকু বোঝা যাচ্ছে যে এটা হাইলি সলিউবল এবং এটা যেহেতু হাইলি সলিউবল তাই এটা ডিসোসিয়েট হতে সময় নেই অথবা ডিসোসিয়েট পুরোপুরি হয়ে যায় না। এটা ডিসোসিয়েট করতে গেলে দেখা যায় খুবই সামান্য পরিমাণ ডিসোসিয়েট হয়। তাহলে আমি এটাই আসলে আলোচনা করার চেষ্টা করবো যে কমপ্লেক্স আয়নের যেটা সেটার সলিউবিলিটি কেমন হয়। তাহলে আমি প্রথমে একটু আলোচনা করি যে ২ ধরনের জিনিস আছে। একটা হচ্ছে Kf, যেটাকে আমরা বলি ফরমেশন কনস্ট্যান্ট, আর একটা আছে Kd, যেটাকে বলা হয় ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তাহলে এই ২ ধরনের কনস্ট্যান্টের ব্যাপারে আমরা এখানে জানতে পারবো। আমি এটা আসলে বিস্তারিত আলোচনা করব না, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুই করব এবং এটার কিছু টাইপের ম্যাথ দেখা যায় আমরা অনেক সময় স্কিপ করে আসি এইচএসসি তে, কিন্তু হয়তোবা এটা এডমিশন টেস্টে আমাদের কাজে লাগতে পারে। তাই আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে যাই, আরেকটা পেজ এড করি, এটা আরেকটু বুঝাই দিই যে এতটুকু আমরা জেনেছি যে ক্যাফ এবং ক্যাডি নামে দুটো টার্ম আছে। এখন আমরা একটা সলিড চিন্তা করি, সেটা হচ্ছে AgCl। আসলে এই ধরনের সলিড ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই, এটা সলিড। এটা কিভাবে ব্রেক হয় আমরা সবাই জানি। যেহেতু এই সলিডটা দ্রবীভূত হয় কম, তাই এটা আমি ডাবল সিগন্যাল দিয়ে বিবেচনা করব, কারণ হচ্ছে যে এটা বহুমুখী বিক্রিয়া করে। আর যেহেতু এটা কম পরিমাণে ডিসোসিয়েট হয়, যেটা ডিসোসিয়েট হয় সেটাও কিন্তু আবার দেখা যায় বিভিন্ন কারণে যৌগ তৈরি করে ফেলতেছে। তাহলে এটা হয় Ag প্লাস aqueous প্লাস Cl মাইনাস aqueous। তাহলে এখন এই দ্রবণটার মধ্যে আমি যখন অ্যামোনিয়া ধরি, এখানে একটা দ্রবণ আঁকার চেষ্টা করি, বিকার, এখানে ওয়াটার আছে H2O এবং ধরি এখানে কিছু পরিমাণ AgCl ছিল। যেহেতু AgCl সম্পূর্ণ দ্রবীভূত হয় না, AgCl আছে,
এবং এটার কিছু আয়নও এখানে আয়নে উপস্থিত। তাহলে আমরা এখানে যখন NH3 বা অ্যামোনিয়া যোগ করি তখন কি হয়? এখন আমরা জানি যে অ্যামোনিয়া কিন্তু লিগ্যান্ড এবং অ্যামোনিয়া কিন্তু Ag-র সাথে বিক্রিয়া করতে পারে। তাহলে আমরা লিখি Ag প্লাস প্লাস 2NH3 aqueous। একটা কমপ্লেক্স আয়ন ফর্মেশন করছে, ঠিক আছে? এটা কিন্তু যৌগের ভিতরে ফর্মেশনটা হবে এবং এটা কিন্তু হাইলি সলিউবল, ঠিক আছে? তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি। এখন আমরা চাচ্ছি যে এই ২ টা বিক্রিয়া যে হলো এটার পুরো বিক্রিয়াটা আমরা একটু বের করতে চাচ্ছি। তাহলে আমরা এখানে বাম পাশে দেখতে পাচ্ছি Ag+ আছে এবং ডান পাশে Ag+ আছে। তাহলে এই ২ টা চলে যাবে। আমরা লিখতে পারি সামগ্রিক বিক্রিয়া AgCl solid প্লাস 2NH3 aqueous AgNH3 2 কমপ্লেক্স আয়ন ফর্মেশন করছে এবং ক্লোরিন। আশা করি এতটুকু বুঝতে পারছি যে এই কমপ্লেক্স আয়নটা কেমনে ফর্মেশন হয়েছে। এখন আমরা চাচ্ছি যে এটার সাম্য ধ্রুবকটা বের করতে। আমরা জানি চতুর্থ অধ্যায়ে আমরা সাম্য ধ্রুবকটা বের করছি। এখানে ওদের স্বাভাবিক অবস্থাটা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাকুয়াস, এটা আয়ন যেহেতু, এবং আয়ন সবসময় কিন্তু অ্যাকুয়াস ফর্মেশনেই থাকে। তাই আমরা এখানে ওদের ভৌত অবস্থাগুলো লিখে ফেলছি। আমরা জানি সলিড অবস্থায় কিন্তু এটা কে তে কাউন্ট হবে না। মানে আমরা কে বলতে এখানে সাম্য ধ্রুবক বুঝাচ্ছি। সাম্য ধ্রুবকে কাউন্ট হবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে এখন আমরা সাম্য ধ্রুবকটা লিখতে পারবো। আমরা যদি সাম্য ধ্রুবকটা লিখতে চাই, আমরা লিখি কে ইকুয়াল টু, আমরা জানি যে ডান পাশের গুলো লবে আসবে এবং বাম পাশের গুলো হরে আসবে। ঠিক যেভাবে আমরা কে ক্যাপি আর ক্যাসিতে আমরা নির্ণয় করি ঠিক সেভাবেই এখানে নির্ণয় করতে হবে। আমরা লিখে ফেলতেছি। আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পারি। এখন আমরা একটু এটাকে সাজিয়ে লেখার চেষ্টা করব, কারণ এখানে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করব যে একটা সূত্র আমরা এটা সলভ করার সময় দেখে থাকি সেটা কিভাবে আসতেছে। তাহলে আমি একটু সাজিয়ে লিখি যে উভয় পক্ষে Ag+ দিয়ে গুণ করি, ঠিক আছে? Ag+ ঘনমাত্রা দিয়ে গুণ করি। তাহলে উপরে আমরা একটু সাজিয়ে লিখি এভাবে। তাহলে আশা করি এতটুকু বোঝা গেছে। তাহলে এখানে আমরা Ag+Cl- এটা কিন্তু AgCl এর সাম্য ধ্রুবক এবং এই যে আমি একটু হাইলাইট করে দিচ্ছি। ভিন্ন একটা কালি দিয়ে আমি হাইলাইট করার চেষ্টা করতেছি। এই যে Ag+Cl- এটা কিন্তু AgCl এর KSP।
এবং এখানে যে দেখতে পাচ্ছি AgNH3 2 প্লাস আর নিচে NH3 2 প্লাস ইন্টু Ag প্লাস, এটা দেখে আমি তোমাদেরকে একটু মনে করে দিই এটি কোথা থেকে আসছে। এই যে দেখো, এখানে আমরা যদি এটাকে যদি ধরতাম KF, এই রিয়েকশনটাকে যদি আমরা KF ধরি, তাহলে আমরা পাবো হচ্ছে যে KF এর যে সাম্য ধ্রুবকটা কিন্তু আমরা এইভাবেই পেতাম, ঠিক আছে? তাহলে সেটাই, এটা হচ্ছে যে KF মানে হচ্ছে যে ফরমেশন কনস্ট্যান্ট অফ দ্য রিয়েকশন, ফরমেশন কনস্ট্যান্ট অফ দ্য রিয়েকশন। তাহলে আমরা এখন লিখতে পারি KSP ইন্টু KF। তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি। আসলে এতটুকু বোঝা গেছে। এখন আমি বলছিলাম যে এই যে ফরমেশন কনস্ট্যান্ট, এটা কিন্তু বিপরীত একটা আছে যে ক্যাডি, এটা হচ্ছে যে বিয়োজন। মানে যদি উল্টা বিক্রিয়াটা হয়, যদি আমি যদি এখান থেকে তোমাদেরকে দেখাই, যদি এই পাশে হচ্ছে ফরমেশন হচ্ছে যে কমপ্লেক্স আয়নটার, তাহলে এই উল্টা পাশে কি হবে, এটার ডিসোসিয়েশন হবে। মানে হচ্ছে কমপ্লেক্স আয়নটা ভেঙে Ag প্লাস আর 2 মোল NH3 উৎপন্ন হবে। সেটাকে আমরা বলবো, যদি উল্টা বিক্রিয়াটা হয় তাহলে আমরা বলবো ক্যাডি। তখন ক্যাডিটা হবে 1/KF। আশা করি তোমরা ফোর্থ চ্যাপ্টারটা ভালো করে পড়েছো, সেখান থেকে আমরা এই রিলেশনগুলো পাই। তাহলে এটা মনে রাখবে, ক্যাডি ইকুয়াল টু 1/KF। তাহলে আমরা অনেকটুকু চলে আসছি। এখন আমরা একটু বুঝবো যে কিভাবে ম্যাথগুলো করতে হয়, ঠিক আছে? আমি একটা আসলে উদাহরণের মাধ্যমে বুঝাবো। আমরা জানি AgCl 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় AgCl এর KSP হয় হচ্ছে 1.8 ইন্টু 10^10, ঠিক আছে? এখন যদি আমরা এটা Ag প্লাস এর ঘনমাত্রাটা বা AgCl এর দ্রাব্যতাটা বের করি, AgCl এর দ্রাব্যতা পানিতে, তাহলে আমরা পাবো 1.34 ইন্টু 10^5। আশা করি এটা কিভাবে পাচ্ছি সেটা বলতে হচ্ছে না, যে আমরা জানি KSP ইকুয়াল টু Ag প্লাস প্লাস ইন্টু Cl মাইনাস, এখানে Ag প্লাস আর AgCl এ আমরা জানি Ag প্লাস প্লাস Cl মাইনাস S S S, তাহলে আমরা জানি S ইকুয়াল টু √KSP। এই যে এটা থেকে আমরা কিন্তু S এর ভ্যালুটা এখানে বের করতে পারবো, এটা হচ্ছে S। তাহলে এতটুকু বের করছি। এখন আমরা এটা কিন্তু AgCl এর দ্রাব্যতা। এখন আমরা চেষ্টা করতেছি এই যে AgCl, এটা এখানে একটা যদি পাত্র আঁকে বোঝানোর চেষ্টা করি। AgClটা যেহেতু সামান্য দ্রবীভূত হচ্ছে, তাই আমরা এখানে লিখি Ag প্লাস এর ঘনমাত্রাটাই আসলে এই যে এটা পাচ্ছি আমরা 1.34 ইন্টু 10^5, ঠিক আছে? মোলারিটি। তাহলে আমরা যেটুকু পেলাম। এখন আমরা এই দ্রবণটাতে, মানে AgCl দ্রবণটাতে যখন আমরা NH3 যোগ করলাম, তখন NH3 কিন্তু 2 মোল লাগবে। কেন? আমি প্রথমে বলতেছিলাম যে Ag কিন্তু দুইটা লিগ্যান্ডের মাধ্যমে, ঠিক আছে? এটা একটা আসলে এরকম ফরমেশন হয়, আমি একটু বুঝাতে চাইলে। এরকম একটা জটিল আয়ন তৈরি করে, ঠিক আছে? এটা একটা লিনিয়ার কমপ্লেক্স আয়ন, লিনিয়ার এটা এরকম একটা কমপ্লেক্স আয়ন তৈরি করে, ঠিক আছে? এতটুকু আশা করি বুঝতে পারছি। তাহলে এখন আমরা ম্যাথটা কিভাবে করবো সেটা বুঝি। এখানে যদি আমরা 1 মোল, 1 মোলারিটি আয়নের NH3, তাহলে এটার মাত্রা হচ্ছে 1 মোলারিটি, ঠিক আছে? আমরা জানি যে আমাদের Ag প্লাসটা 2 মোল NH3 সাথে বিক্রিয়া করে। তাহলে Ag প্লাসটা
2 মোল NH3 সাথে বিক্রিয়া করে করে 1 মোল কমপ্লেক্স আয়ন ফর্মেশন করে। আশা করি কমপ্লেক্স আয়ন কোনটা এটা আর বলতে হচ্ছে না। তাহলে এতটুকু বুঝতে পারছি। এখন আমরা যদি দেখি যে ম্যাথের ক্ষেত্রে এখানে আমরা কিছু জিনিস আমাদের মাথায় রেখে চলতে হবে যে এখন 2 মোল কিন্তু ব্যবহৃত হয়ে গেছে। তার মানে এটা কিন্তু এখন 1 থেকে এটার 2 মোল। ঠিক আছে? আমরা জানি বাকি যে পরিমাণ NH3 টা আছে সেটা আমরা বের করি। যেহেতু 1 মোলারিটি থেকে আমরা দ্বিগুণ পরিমাণ মানে Ag+ এর দ্বিগুণ। Ag+ যদি 1 মোল হয়, তো যদি 1 মোল হয় তাহলে আমরা 2 মোল নিতাম। যদি 2 মোল হতো তাহলে আমরা 4 মোল নিতে হতো। তাহলে আমরা যেহেতু 1 মোলই Ag+ পাইছি তাহলে আমরা 1 মোল থেকে 2 মোল NH3 এর সাথে বিক্রিয়া করলে এটার দ্বিগুণ পরিমাণটা এই যে এখান থেকে চলে যাবে। তাহলে 2 ইনটু 1.34 ইনটু 10 ইনভার্স 5 যেটা আসে 0.99999 এম। আমরা এটাকে লিখতে পারি মোল পার লিটার, মানে 1 লিটারে আমরা 1 লিটারে হিসাব করতেছি। 1 লিটারে কি পরিমাণ NH3 আছে 0.99999 মোল। ঠিক আছে? এতটুকু বুঝতে পারছি। এখন আমি শেষ যে জিনিসটা করতেছি যে ম্যাথটা আসলে এখন কিভাবে করতে হয়। আমরা জানি যে কমপ্লেক্স আয়ন ফরমেশন হওয়ার পরে ওটার দ্রাব্যতাটা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে? তাহলে এটা মাথায় রেখে আমাদের চলতে হবে। আমরা ইকুয়েশনটা একটু লিখি যে প্রথমে আমরা ডিসোসিয়েশনটা লিখবো যে AgNH3 2 প্লাস এটা ভেঙে Ag প্লাস একুয়াস, এটাও একুয়াস এবং 2 মোল NH3 তৈরি করে। এটা কিন্তু ওই যে মুহূর্তে দ্রবণের মধ্যে ছিল। ঠিক আছে? দ্রবণের মধ্যে এখন আমরা জানি যে দ্রবণের মধ্যে AgNH3 2+ কতটুকু তৈরি হয়েছে? এই যে এখানে বলা হয়েছে 1 মোল 1 মোল Ag+ এবং 2 মোল NH3 এর সাথে বিক্রিয়া করে 1 মোল কমপ্লেক্স আয়ন ফরমেশন করছে। তার মানে হচ্ছে যে 1 মোল কমপ্লেক্স আয়ন ফরমেশন করা বলতে বোঝাচ্ছে Ag+ যতটুকু ছিল সেই মোলারিটি পরিমাণই ওখানে তৈরি হয়েছে। তার মানে বোঝাচ্ছে 1.34 ইন্টু 10 ইনভার্স 5। ঠিক আছে? তাহলে আমরা লিখি 1.34 ইন্টু 10 ইনভার্স 5 তৈরি হয়েছে। তাহলে Ag+ তো যেহেতু বিক্রিয়া করে ফেলছে না তাহলে Ag+ কিন্তু শূন্য। কেন? Ag+টাই তো 2 মোলের সাথে বিক্রিয়া করে ফেলছিল। তাহলে এখানে শূন্য। আর বাকিটুকু কতটুকু ছিল? যে 0.99 আমরা পাইছিলাম যে বাকি ছিল। তাহলে এটাই হচ্ছে এখানে বসবে। এটা হচ্ছে যে কখন? দ্রবণের মধ্যে ও যখন রিঅ্যাকশনটা করে ফেলছে। তারপর আমরা আবার নিজেরা ডিসোসিয়েশন করে দেখতেছি। ঠিক আছে? এখন এটাকেই ভাঙিয়ে আমরা যে Ag+ এর ঘনমাত্রাটা আসলে বের করব আমরা। ঠিক আছে? আমাদের টার্গেট হচ্ছে যে Ag+ এর ঘনমাত্রাটা বের করা। যে আমরা কতটুকু Ag+ আসলে ওই যে তৈরি মানে ব্যবহার হয়ে গেছে NH3 টা তৈরি হওয়ার জন্য। এটা কিন্তু ফুললি আসলে আমরা জানি যে এখানে কিছু পরিমাণ Ag+ কিন্তু থাকবে। কারণ হচ্ছে যে Ag+ টা পুরোটা ওর সাথে বিক্রিয়া করতে চাইবে না। যতটুকু পারবে ১ম এ ততটুকুই বিক্রিয়া করবে। কিন্তু একটা সময় গিয়ে ও যখন সম্পূর্ণ দ্রবীভূত হওয়া শুরু করবে, তখন কিন্তু Ag+ টা উৎপন্ন হওয়া শুরু করবে আবার। তাহলে আমরা দেখি NH3 2+ কিন্তু সম্পূর্ণ দ্রবীভূত হওয়ার চেষ্টা করে। যার কারণে ওর বিয়োজন যেটা সেটা একটু কম হয়। তাও আমরা ধরে নিই X পরিমাণ বিয়োজন হইছে। আমরা লিখি ডিসোসিয়েশন। তাহলে এখন এখান থেকে যদি এক্স পরিমাণ ডিসিশিয়েশন হয় যেহেতু কমে যাচ্ছে তাই আমি মাইনাস দিছি আর ওই পাশে কিন্তু বেড়ে যাচ্ছে তাহলে প্লাস এক্স এবং প্লাস 2x এখানে মাথায় রাখতে হবে এক্সটা কিন্তু অনেক ক্ষুদ্র, খুবই খুবই ক্ষুদ্র।
ঠিক আছে? তাহলে এতটুকু বোঝা গেল। এখন আমরা কি বের করতে যাচ্ছি যে Ag+ এর ঘনমাত্রা। আমরা এই যেটা পেয়েছি এটা কিন্তু আমরা আগেই বলেছি যে এই জিনিসটা হচ্ছে যে ক্যারি। কেন? আমি ১ম এ খেয়াল করে যদি আমি আগেই বলেছিলাম যে যদি এটা হচ্ছে কমপ্লেক্স আয়নটা ফরমেশন হচ্ছে। যদি বিক্রিয়াটা এই পাশ থেকে এই পাশে যায়, কি বাম পাশ থেকে ডান পাশে গেলে কিন্তু AgNH3+ টা কিন্তু ফরমেশন হচ্ছে। মানে এটা উৎপন্ন হচ্ছে। কিন্তু ঠিক বিপরীত প্রক্রিয়াটা কিন্তু যখন টা যখন ভেঙে যাওয়া শুরু করবে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যাডি। মানে হচ্ছে যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তখন আমাদেরকে ক্যাডিটা বের করতে হবে। তাহলে এখানে আমাদেরকে যেহেতু আমরা বিপরীত বিক্রিয়াটা দেখাচ্ছি তাহলে আমাদেরকে ক্যাডি লিখতে হবে। ক্যাডি ইকুয়াল টু বাম পাশে যেটা আছে সেটা নিচে যাবে এবং ডান পাশে যেটা আছে সেটা উপরে বসবে। তাহলে আমরা এতটুকু পেলাম। এখন আমরা মানটা বসাই। Ag হচ্ছে x এবং এটা যেহেতু যুক্ত হচ্ছে তাহলে 0.9999 প্লাস 2x এবং নিচে এখানে একটা স্কোয়ার হবে এবং নিচে আমরা পাচ্ছি Ag3 এই ঘনমাত্রাটা পাচ্ছি আমরা সেটা বসিয়ে দিচ্ছি যে 1.34 ইন্টু 10⁻5 মাইনাস এক্স। এই যে এক্স এর ভ্যালুটা এটা আসলে আমরা জানি যে এটা অনেক ক্ষুদ্র এবং এটা ইভেন এই যে 1.34 ইন্টু 10⁻5 এবং 0.99 এই দুইটা থেকেই ছোট। ঠিক আছে? যার কারণে আমরা চাইলে এটাকে নেগলেক্ট করতে পারি। এটা আসলে হিসাবে না আনলেও সমস্যা নাই তেমন একটা, কারণ আমাদের কাছে এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাব। তাই হিসাবের সহজ করার জন্য আমরা এই দুইটাকে আমরা কাটা দিয়ে দিতে পারি। আমরা শুধু এই যে এক্সাক্ট ভ্যালু এটা কিন্তু আসলে আমরা কেন করতে পারতেছি এটা আসলে আমরা যখন বিক্রিয়াটা হতে দেখতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে ওইটা কোনো ভ্যালুয়েবল সিগনিফিকেন্ট কোনো বড় ধরনের পরিবর্তন করার ওর সামর্থ্য নাই, কারণ হচ্ছে ও খুবই 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 কম পরিমাণ, মানে বলতে গেলে 10⁻10 12 এরকম পাওয়ারের মধ্যে ওর ইয়েটা হয়, মানে ডিসোসিয়েশনটা স্টার্ট হয়। যার কারণে এটা না হিসাব না করলেও তেমন একটা হিসাবে সমস্যা হবে না। কারণ আমি বলছিলাম ক্যাডি হচ্ছে যে 1/kf। ঠিক আছে? আমাদের কিন্তু 1/kf এর ভ্যালুটা কিন্তু আমরা জানি যে KSP ইন্টু kf, ওখান থেকে আমরা kf এর একটা ভ্যালু এটা আসলে দিয়ে দেবে। আমার এই ক্ষেত্রে এখানে দেওয়া আছে হচ্ছে যে 1.7, মানে kf এর ভ্যালুটা আমি এক পাশে লিখি। kf ইকুয়াল টু 1.7 ইন্টু 10 ইনভার্স না 10⁻7। যেহেতু ফরমেশন হচ্ছে তাই এটার kf টা ভ্যালুটা অনেক বড়। এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা আসলে বিক্রিয়াটা হতে দিচ্ছে। যার মানে হচ্ছে যে আমরা জানি যে যেহেতু সলিউবলটা এটা বেশি তার কারণে বিক্রিয়াটা নিশ্চয়ই বেশি হবে। যেহেতু Ag বেশি পরিমাণে NH3 সাথে যুক্ত হয়ে এই কমপ্লেক্স আয়নটা ফরমেশন করতে চাচ্ছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে kf এর ভ্যালুটা বেশি। এটা আসলে ম্যাথমেটিক্যালি আমরা এই জিনিসটা এখান থেকে পাই যে kf এর ভ্যালুটা বেশি দিয়ে আমরা বুঝতে পারছি যে আসলে এখানে রিঅ্যাকশন আগের দিকে যাওয়ার মানে অগ্রগতিটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যার কারণে আমরা kf এর টা এত বড় ভ্যালুটা পেলাম। তাহলে আমরা 1/kf কে আমরা লিখি x ইন্টু 0.9999 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1.34 ইন্টু 10⁻5। তাহলে আমরা এখন x এর ভ্যালুটা বের করি। kf এর মানটা বসাই দিও, তারপর x এর ভ্যালুটা পাবে 0.00788। এরকম এটাকে আমরা যদি লিখি 7.88 ইন্টু 10⁻13। আচ্ছা এটা একটু ভুল করেছি, এটা এটা হবে 7.88 ইন্টু 10⁻13 মোলার মোলারিটি। ঠিক আছে? এটা হচ্ছে যে Ag+ এর ঘনমাত্রাটা, মানে এই পরিমাণ ঘনমাত্রাটা অবশিষ্ট থাকবে। ঠিক আছে? বাকিটা হচ্ছে যে কিন্তু ইয়ার AgNH3+ তৈরি করে। দেখা যাচ্ছে যে এই ভ্যালুটা কিন্তু একটু বুঝার মতো। দেখো এই যে Ag+টা কিন্তু অনেক অনেক কম পরিমাণে অবশিষ্ট আছে 10⁻13 এ। ঠিক আছে? তার মানে হচ্ছে 0 পরে 12টা শূন্য আসবে। বুঝতে পারতেছো? মানে দশমিকের পরে 12টা শূন্যর পরে কিন্তু 788, এটা কিন্তু অনেক অনেক ক্ষুদ্র। যার মানে বেশিরভাগ Ag+ কিন্তু AgNH3 সাথে বিক্রিয়া করে ফেলতে চাইছে। এই টপিকটাই আসলে একটু কঠিন। আমি বুঝতেছি যে এটা আসলে এভাবে মুখে যতটুকু বলে বোঝানো যায় তার থেকে বেশি কিন্তু এটা বিক্রিয়া করে এবং এটা ল্যাবের মধ্যে তার থেকে বেশি বোঝানো যায়। তাই আমি যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করেছি যে তোমাদের বুঝিয়ে দেবার। আশা করি এইটা ক্লিয়ার হবে টপিকগুলো।
তাও একবার আমি বোঝানোর চেষ্টা করি যে প্রথমে আমরা কি বুঝতে পারছি যে এখানে NH3 কিভাবে তৈরি হচ্ছে, মানে কমপ্লেক্স আয়ন ফরমেশনটা দুই ধরনের কমপ্লেক্স আয়ন ফরমেশনের কনস্ট্যান্ট আছে। তারপর আমি পড়িয়েছি কিভাবে কে ইকুয়াল টু কে এসপি ইন্টু কেএফ এই সূত্রটা পাইছি, এটা বুঝাইছি, তারপর বুঝিয়েছি। তারপরে হচ্ছে যে আমরা দেখেছি যে কিভাবে কমপ্লেক্স আয়নের ম্যাথগুলা আগাইতে হয়। তাহলে এখন আমি তিনটা ম্যাথ করানোর চেষ্টা করব, যার মাধ্যমে কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। আশা করি তোমরা এই টপিকটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, এবং কিছু প্রবলেম এখান থেকে যদি কোথাও দেখা যায় আসছে, তখন তোমরা নিজেরা সলভ করতে পারবে। তাহলে এখানে বলা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে AgCl এর দ্রাব্যতা ও 3.4 m NH3 এর জলীয় দ্রবণে দ্রাব্যতা এককে নির্ণয় করো। ঠিক আছে, মোল পার লিটার এককে নির্ণয় করো। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা তো এটা আগেই সলভ করছি যে AgCl এর দ্রাব্যতাটা কত পানিতে। তাহলে আমরা লিখি পানিতে AgCl এর দ্রাব্যতা, এটা আমি শর্টকাটে এর প্রথম ধাপটা লিখতেছি, এস ইকুয়াল টু রুট ওভার কেএসপি। আশা করি এটা সবাই বুঝতে পারবে। তাহলে এখানে আসে রুট ওভার 1.8 ইন্টু 10^10। তাহলে আমরা পাচ্ছি 1.34 ইন্টু 10^5 মোল পার লিটার। আশা করি এতটুকু সবার ক্লিয়ার হয়েছে। এখন এখানে বলতেছে 3.4 m NH3 এর জলীয় দ্রবণে। ঠিক আছে, তাহলে আমি আগে কপার যে AgCl আছে সেটা আসলে একটু লিখতে চাচ্ছি, যে AgCl এর কিভাবে ভাঙে এটা আমি আগে দেখাইছিলাম। AgCl সলিড স্টেটে বহুমুখী চিহ্ন, Ag প্লাস একুয়াস প্লাস ক্লোরিন একুয়াস। এতটুকু বোঝা গেছে। এবার আমরা এখানে NH3 যোগ করতেছি। ঠিক আছে, তাহলে আমি লিখি Ag প্লাস একুয়াস, যেহেতু Ag কয়টা লাগবে, 2 মোল Ag লাগবে, তাহলে আমি 2 মোল লিখতেছি 2NH3। তাহলে কমপ্লেক্স আয়ন যে ফরমেশনটা হবে এটা কিন্তু এই যে বিক্রিয়া এটা হচ্ছে কে কে এফ। ঠিক আছে, আমরা জানি কি হবে কে ইন কে এস পি ইন্টু কে এফ কিন্তু কে। ঠিক আছে, এখানে কে এর ভ্যালুটা দিয়ে দিছে, বুঝতে পারছো? এখানে দেওয়া আছে কে এর ভ্যালু, এটা আসলে কে এফ এর ভ্যালু হবে, এখানে ওরা একটু ভুল দিয়েছে। এটা কে এফ এর ভ্যালু হবে 3.1 ইন্টু 10^3। ঠিক আছে, এটা হচ্ছে যে কে এফ এর ভ্যালু, মানে ফরমেশন কনস্ট্যান্টটা এখানে দিয়ে দিছে। কিন্তু যদিও এটা আসলে বেশি হওয়ার কথা, তাও আসলে এইটার সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে কেএফটা কিন্তু অনেকই বড়। ঠিক আছে, তাহলে এটা আমরা কেএফই ধরে নিই, কেএফ ইকুয়াল টু 3.1 ইন্টু 10^3। তাহলে এখন আমরা লিখতে পারি যে প্রথমে ডিসোসিয়েশনটা থেকে আমরা শুরু করি সবসময়, যে কিন্তু এখানে একটা আমরা হিসাব করে নিই যে 3.4 মোলার NH3 কিন্তু জলীয় দ্রবণে কিন্তু ওই AgClটাকে মধ্যে দেওয়া হচ্ছে। তার মানে 1 মোল Ag প্লাস বিক্রিয়া করে 2 মোল NH3 সাথে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। 1 মোল Ag প্লাস বিক্রিয়া করে 2 মোল NH3 এর সাথে। এখন আমরা 3.4 m NH3 এর যে জলীয় দ্রবণটা আছে সেখান থেকে আমরা আসলে বিয়োগ করতে যাচ্ছি 2x পরিমাণ। যেহেতু Ag তে যদি x হয়, আমরা আসলে জিনিসটা এইভাবে ডিফাইন করি, যদি AgCl প্লাস 2 মোল NH3 সলিড
এই যে এটা হচ্ছে আমাদের মেইন বিক্রিয়া, এটা আমাদের মেইন বিক্রিয়া। এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি সেটা কিন্তু কে ভ্যালুটা আমরা পাবো এখানে। এই যে কে টা দেওয়া ছিল, আমরা আসলে এটা কেই হবে, এবং এটা কেএফটা আসলে আমাদের দেওয়া নাই, ঠিক আছে। আমাদের সরাসরি কে টাই দিয়ে দিয়েছে। আমাদের এইটা দিয়ে করতে হবে। এই যে আমি আগে স্লাইডে দেখাই, আমি যে কে টা বলতেছিলাম, এই যে কে দিয়ে আমাদের করতে হবে। এখানে কেএফটা দিয়ে আমরা করছি, ঠিক আছে, কিন্তু এখন আমাদের কে টা দিয়ে করতে হবে। তার মানে আমাদের কে টা দেওয়া আছে, তার মানে সামগ্রিক বিক্রিয়াটা দেওয়া আছে, তাহলে আমার এখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে। তাহলে আমি সামগ্রিক বিক্রিয়াটা লিখতেছি, এই যে এখানে সামগ্রিক বিক্রিয়াটা লিখেছি। এখন আমার থেকে যা করতে হবে যে আমি বলবো এজিসিএল যেহেতু সামুদ্রবুকে আসবে না, তাই আমরা জানি যে 3.4 ছিল প্রথমে, ঠিক আছে। এখান থেকে বিয়োজনটা স্টার্ট হবে। তাহলে আমি পরের পৃষ্ঠায় লিখি, এজিসিএল কে বাদ দিয়ে এখন আমি 2NH3 একোয়াস, মনে রাখতে হবে যে এখানে এজিসিএল কিন্তু ছিল, ঠিক আছে। তো বিক্রিয়া করে এজি NH3 2 কমপ্লেক্স আয়নটা ফর্মেশন করতেছে এবং ক্লোরাইড আছে। ভৌত অবস্থাগুলো লিখে দিচ্ছি। তাহলে এখন আমরা ধরি বিক্রিয়ার শুরুতে স্টার্টিং প্রথমে ছিল 3.4 এম, ঠিক আছে। আর এখানে ছিল 0 0। পরবর্তীতে দেখতেছি যখন ডিসোসিয়েশন হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি -2x। যেহেতু এক্স পরিমাণ একটা মোল যদি বিয়োজিত হতো, তাহলে এক্স পরিমাণ বিয়োজিত হতো, কিন্তু এখানে দুইটা মোলস আছে, সেজন্য আমরা -2x লিখছি। তারপর এখানে হবে +x। আশা করি এটা সবাই বুঝতে পারবে যে কিভাবে করতেছি। কারণ চ্যাপ্টার 4-এ আমরা এটা একদম বিস্তারিতভাবে করে থাকি বিভিন্ন কনস্ট্যান্ট কে পি কে সি নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে এখন আমরা এখানে কে এর ভ্যালুটা বের করতে হবে, কারণ আমরা জানি এটা হচ্ছে যে কে, এটা কে এর ভ্যালুটা দেওয়া ছিল 3.1 ইন্টু 10⁻³ ঠিক আছে। আর আমরা কে ইকুয়াল টু এজি NH3 2 প্লাস, একটু ভিন্ন, ওইটা ওখানে ক্যাফ এর ভ্যালুটা দেওয়া ছিল, তাই আমরা ক্যাফটা দিয়ে আমরা প্রথমে দেখিয়েছিলাম, কিন্তু এখানে আসলে কে টাই দেওয়া আছে, তাহলে আমাদের ওই বিক্রিয়াটা নিয়েই শুরু করতে হবে এবং ঠিক সেম ভাবেই কাজটা করতে হবে। তাহলে এখন আমরা কে এর ভ্যালুটা জানি 3.1 ইন্টু 10⁻³ এবং এখানে আমরা পাচ্ছি এক্স ইন্টু এক্স, নিচে 3.4 মাইনাস 2x। তাহলে এটাকে লিখতে পারি আমরা 2x স্কোয়ার হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3.4 মাইনাস 2x। এখন সিম্পল ক্যালকুলেশন করতে হবে। আমরা জানি 3.1 ইন্টু 10⁻³ হাফ কেন করতেছি, এটা আসলে রুটের কারণে হাফটা আসছে, আর ওদিকে এক্স ডিভাইডেড বাই 3.4 মাইনাস 2x। এখন এটা ক্যালকুলেটরে সলিউশন করে আমরা পাচ্ছি এক্স এর ভ্যালু 0.17 এম। এখানে কিন্তু আমরা 2x-টাকে বাদ দিচ্ছি না, কারণ আমরা জানি না আসলে যে 2x-টা কতটুকু, এটা যে কি আদৌ মানে 3.4 এর থেকে কি ছোট হচ্ছে বা এরকম কিছু ভ্যালু। দেখো 0.17 আসতেছে, তার মানে কিন্তু এটা মোটামুটি অনেকটুকু ঘনমাত্রা কিন্তু রয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা যেহেতু এক্স-কে বলতেছি এজি প্লাস, মানে সিএল মাইনাসের ঘনমাত্রা, এজি প্লাস সিএল মাইনাসের ঘনমাত্রা আসছে, তার মানে এজি প্লাসও সেম আসবে। তাহলে এটাই কিন্তু এজিসিএল এর দ্রাব্যতাটা, ঠিক আছে। আমরা এই যে আমরা বের করেছিলাম যে NH3 দ্রবণে Ag+ এর ঘনমাত্রাটা, বা এটাকে আমরা লিখতে পারি এজিসিএল এর দ্রাব্যতাটা আমরা পেয়ে গেছি 0.17, ঠিক আছে। এটা কিন্তু হিউজ, মানে এই দ্রাব্যতাটা কিন্তু অনেক বড়। দেখো আমরা যে পানিতে দ্রাব্যতাটা পেয়েছিলাম সেটা কিন্তু অনেক ছোট, 1.34 ইন্টু 10⁻5, ঠিক আছে। কিন্তু আমরা এখন যেটা পাইছি সেটা কিন্তু মাত্র 0.17। বুঝতে পারতেছো, এটা যদি তুমি কম্পেয়ার করে দেখো, এটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। এই যে এটাই আনসার, ঠিক আছে। এখন আমি পরবর্তীতে যাচ্ছি, যে এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কপার
হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল 1.6, তার মানে এখানে কেএসপির ভ্যালুটা দেওয়া আছে এবং এখানে বলছে যে কপার হাইড্রোক্সাইডের 1 লিটার সম্পৃক্ত দ্রবণের মধ্যে 1 মোল NH3 যোগ করা হলো। এখানে কিন্তু মোলারিটি দেন, এখানে দেওয়া আছে কিন্তু মোল, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে এখানে মোল দেওয়া আছে। তাহলে বলছে দ্রবণে কপার 2+ আয়নের মোলার ঘনমাত্রা কত এবং এখানে কেএফ এর ভ্যালুটা দিয়ে দিছে, তার মানে আমাকে এখন কেএফটাই ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে কপার হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফলটা আছে, তাহলে আমি কপার হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল থেকে আমরা লিখতে পারি কপার হাইড্রোক্সাইডের দ্রাব্যতাটা বের করে নিতে পারি, যেহেতু আমাদের সেটাই কাজে লাগে বেশি। তাহলে আমি বিশুদ্ধ পানিতে কপার হাইড্রোক্সাইডের দ্রাব্যতা এস মোল পার লিটার, তাহলে এখন আমরা লিখতে পারি কপার হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে কপার 2+ এবং 2OH-, তাহলে এটা এস, এটা 2s এবং এটা এস। তাহলে আমরা এখন কেএসপিটা লিখতে পারি কেএসপি ইকুয়াল টু কপার 2+ এবং OH- হোল স্কয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা, এটা আসবে 4s³। তাহলে এখান থেকে এস এর ভ্যালু আমরা বের করতে পারি মান বসিয়ে 3.42 ইন্টু 10⁻⁷। আমি মানগুলো নিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি হয়। 7 মোলিটার পার লিটার বা এম, বড় হাতের এম দিয়ে বোঝা যাচ্ছে। এখন আমরা দেখবো যে এখানে 1 মোল NH3 যোগ করছে, ঠিক আছে। আমরা জানি যে কপারের জন্য যে কমপ্লেক্স আয়নটা ফরমেশন হয় সেটা হচ্ছে যে, আমি এখানে পাশে দেখতেছি CuNH3 4, এটা হচ্ছে কপার টেট্রাঅ্যামিন, ঠিক আছে। এইটা তৈরি হয়, এই কমপ্লেক্স আয়নটা তৈরির জন্য 4 মোল পরিমাণ NH3 লাগে, ঠিক আছে। এখন আমি এখানে সেটাই লিখবো যে আচ্ছা, এখানে যেহেতু আমি বলছিলাম 1 মোল NH3, এটা কিন্তু চিন্তা করতে হবে যে এটা কিন্তু 1 লিটার সম্পৃক্ত দ্রবণের মধ্যে, ঠিক আছে। তার মানে এটা আসলে 1 M, মানে যেটা আমরা এতক্ষণ দেখতেছিলাম 3.4 M, অথবা আগে দেখছিলাম যে একটা 0.99 M, তার মানে এটা মোলারিটিতেই আসলে দেওয়া আছে, কিন্তু একটু কথাই দেখছে যে 1 লিটার সম্পৃক্ত দ্রবণের মধ্যে 1 মোল NH3, ঠিক আছে। তাহলে আমরা এখন প্রথমে লিখি যে কপার 2+ কোয়াসটা 4 মোল NH3 সাথে বিক্রিয়া করে কপার টেট্রামিন কমপ্লেক্স আয়ন ফর্মেশন করে, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে যে এরকম একটা কমপ্লেক্স আয়ন ফর্মেশন করে। কারণ আমরা জানি যে আমাদের ক্যাফ এর ভ্যালুটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি কিন্তু ক্যাফ এর ভ্যালুটা যখন দেয় তখন আমি কিন্তু আগে ক্যাফটা বের করি না, আমি বের করি হচ্ছে যে ক্যাডিটা। কারণ আমাকে ক্যাডি থেকে শুরু করে তারপর ক্যাফটা দিয়ে আসলে ম্যাট্রিক্সটা শেষ করতে হয়, যেটা আমি প্রথমবার দেখিয়েছিলাম। এখন কতটুকু ঘনমাত্রার NH3 বাকি আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি ধরি যে কপার 2+ এর যেহেতু 3.42 ইন্টু 10⁻⁷ এমটা মোল লিখি, তাহলে এটা কিন্তু খুব কম, ঠিক আছে। অবশ্যই এটার 4 গুণটাই হচ্ছে যে এখানে আমার বিক্রিয়া করতেছে, যেহেতু এতটুকু মোল ছিল সেটা, তাহলে 4 ইন্টু 3.42 ইন্টু 10⁻⁷ মোল। তাহলে এটা হচ্ছে যে প্রয়োজনীয়, ঠিক আছে। আর এখন আমার বাকি আছে কতটুকু, তাহলে আমি লিখবো বাকি NH3 মোল সংখ্যা 1 মোল থেকে 4 ইন্টু 3.42 ইন্টু 10⁻⁷ মোল। তাহলে এখানে আমরা পাচ্ছি 0.99999, আবার সেই সংখ্যাটা পেয়ে গেলাম মোল, ঠিক আছে। তাহলে এতটুকু বুঝতে পারছি যে কি করতেছি। এখন আমরা যে
ইকুয়েশনটা লিখবো, এটা হচ্ছে যে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি যে আমরা কোন ইকুয়েশনটা লিখবো। আমরা ডিসোসিয়েশন করার ইকুয়েশনটা লিখবো, সবসময় আমরা এখান থেকে শুরু করব, কিন্তু আমাদের এর আগের ম্যাথটা কিন্তু একটু ভিন্ন ধাঁচে ছিল, তাই আমি সেটা রেখেছি যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে ম্যাথগুলোর ফরমেশনটা দেয় ওরা। এখন আমরা জানি যে ডিসোসিয়েশনটা হবে হচ্ছে যে প্রথমে CONH3 কমপ্লেক্স আয়নটা কমপ্লেক্স আয়নটা ফরমেশন করতেছে, যে এখন সেটা বিয়োজিত হবে, কারণ একটা সময় যখন পুরোপুরি বিয়োজিত হয়ে যায় তখনই আমাদের কপার প্লাস আয়নটা কতটুকু থাকে সেটা নির্ণয় করতে হবে, তাই এটা আমি বিয়োজন করতেছি। আসলে এটা আমরা করি, এটা আসলে ওখানে হয় না। ওখানে হচ্ছে যে মেইন যে জিনিসটা হয় যে দ্রবণের মধ্যে যায় এবং দ্রবণের NH3 এর সাথে বিক্রিয়া করতে থাকে, এবং একটা সময় দেখা যায় যে NH3 এর সাথে বিক্রিয়া করে সেটা বিয়োজিত হতে থাকে, এবং কপারটা একটা নির্দিষ্ট পরিমাণ ওটা NH3 এর সাথে বিয়োজিত হতে হতে একটা সময় দেখা যায় পুরোপুরি ওরা ডিজলভ হয়ে যায়, যার কারণে এই কমপ্লেক্স আয়নটা একই সাথে ফরমেশন হয়ে বিয়োজিত হতে থাকে, এবং দ্রবণের মধ্যে কিছু পরিমাণ কপার ঠিকই থেকে যায়, কারণ কপারটা এত বেশিতে এটা কিন্তু পরপর যখন বিক্রিয়া করতেছে তখন কপার হাইড্রোক্সাইড যেহেতু অদ্রবীভূত একটা যৌগ, সেটা কিন্তু আবার আমরা লাস্ট হাতের নীতি অনুযায়ী জানি আমরা সেটা কিছু পরিমাণ আবার দিয়ে দিচ্ছি দ্রবণের মধ্যে, ঠিক আবার ওরা NH3 টা বিক্রিয়া করে ফেলতেছে, যার কারণে ঠিকই NH3 এক সময় শেষ হয়ে যাবে, এবং কপার প্লাসটা কিন্তু ওখানের মধ্যে থেকে, মানে কপার 2 প্লাসটা কিন্তু দ্রবণের মধ্যে ঠিকই রয়ে যাবে, যার কারণে আমরা এখানে কপার 2 প্লাস একটু পাবো, মানে ঘনমাত্রা কম হলেও সেটা আমরা পাবো, সেটা আমরা কিন্তু কম পাবো। কারণটা হচ্ছে এখানে যে কপার 2 প্লাসটা বিক্রিয়া করতে থাকবে, বিক্রিয়া করতে থাকবে, এবং একটা সময় গিয়ে NH3 টা পুরোপুরি, মানে NH3 যেটা আছে দ্রবণে সেটা পুরোপুরি কপার দিয়ে মানে কমপ্লেক্স আয়ন ফরমেশন করে ফেলবে, এবং এই কমপ্লেক্স আয়নটা কিন্তু দ্রবীভূত, যার কারণে সেটা পুরোপুরি দ্রবীভূত হবে, কিন্তু আগের যে কপার হাইড্রোক্সাইডটা আছে সেটা কিন্তু দ্রবীভূত হয় না, যার কারণে সেটা কিন্তু লাস্ট হাতে নীতি অনুযায়ী সামনের দিকে একটা বিক্রিয়া করতে থাকবে, যার কারণে কপার 2 প্লাস আবার অ্যাকুমুলেট হতে থাকবে, অথবা ওখানে দ্রবণের মধ্যে উৎপন্ন হয়ে জমা হতে থাকবে, যেটা আমরা ঘনমাত্রাটা বের করতে চাচ্ছি। এটা আসলে একটা বলতে পারি অ্যাজাম্পশন মতো, যে আমরা ওটা একটা সময় গিয়ে এখন এতটুকু পরিমাণ আছে, এখন আমরা কতটুকু বিয়োজন করতেছি সেটা আমরা ধরে নিই যে এটা তো খুব কম পরিমাণে বিয়োজিত হয়, তাও আমরা এটাকে ধরে নিয়ে একটা ম্যাথটা প্রসিড করা শুরু করি, তাহলে এটা আমরা বিয়োজিত করাচ্ছি। তাহলে এখানে আমরা জানি যে কপার NH CONH3 4 2 প্লাসটা কতটুকু তৈরি হয়েছে, যে আমরা বলেছিলাম 1 মোল 4 মোলের সাথে বিক্রিয়া করে 1 মোল তৈরি করে, তার মানে কপার 2 প্লাসের যে আয়নটা ঠিক আছে প্রথমে ছিল, কপার 2 প্লাসের আয়ন যেটা প্রথমে ছিল সেটা এখানে থাকবে, তার মানে 3.42, এটা হচ্ছে যে T = 0 সময়ে 3.42 ইন্টু 10⁻⁷ প্রথমে কপার 2 প্লাস ছিল না, আমরা ধরে নিচ্ছি যে কপার পুরোটাই দ্রবীভূত হয়ে গেছে ইয়ের সাথে, মানে NH3 এর সাথে, প্রথমে কপার 2 প্লাস ছিল না। তারপর 4 NH3 কতটুকু ছিল আমরা ওখানে বের করেছিলাম যে NH3 পরিমাণটা 0.99999 ঠিক আছে, এটা একটু এখানে কমপ্লেক্স, যে এখানে তো আমরা বলতেছি কপার 2 প্লাস থাকবে, তো কখন থাকবে সেটাই আমরা বুঝতে পারি না। এটা আসলে কপার যখন পুরোপুরিভাবে NH3 এর সাথে বিক্রিয়া করে ফেলে তখন কিন্তু কপার হাইড্রোক্সাইড থেকে কপারটা 2 প্লাসটা আসে, কিন্তু আমরা এখানে এজাম্পশন করে নিই যে এটা সম্পূর্ণ বিক্রিয়া করে এবং আবার এটা দ্রবীভূত হওয়া শুরু করে, এবং ঠিক তখনই দ্রবীভূত হওয়ার সাথে সাথে সেটা আবার বিয়োজনও শুরু করে দেয়, এবং T = ডিসোসিয়েশন টাইম -x, এটা কিন্তু খুবই ক্ষুদ্র, আমি আগেই বলেছি। তাহলে আমরা এখন লিখতে পারি ক্যাডি, যেহেতু এটা এটা এই বিক্রিয়াটার সাম্যদ্রব্য হচ্ছে ক্যাডি ইকুয়াল টু CO2 প্লাস
তাহলে এটা ক্যাডিটা আমরা লিখছি। এখন ক্যাডিকে আমরা লিখতে পারি 1/kf। 1/kf এর ভ্যালুটা কিন্তু দেওয়া আছে। তাহলে 1/kf হচ্ছে 1/4.8 ইন্টু 10⁻12। দেখা যাচ্ছে কেএফটা কিন্তু সবসময় অনেক বড় হচ্ছে, কারণ আমরা জানি যে এটা আসলে সামনের দিকেই বিক্রিয়াটাকে প্রভাবিত করে বেশি, যার কারণে আসলে কমপ্লেক্স আয়নটা ফর্মেশন করতে চাই বেশি, সেটার ভ্যালুটাই সবসময় বেশি দেখাচ্ছে। তো এখানে মানটা বসাই, এক্স কপার 2+ এর ঘনমাত্রা এবং 0.9999994 টু দি পাওয়ার 4। এখানে কিন্তু আমরা জানি যে 0.9999 যেটা এবং 3.42 × 10⁻7, এটা দুটোটা থেকে কিন্তু এক্স এর ভ্যালুটা অনেক ছোট। আমরা জানি যে এখানে এক্স এর ভ্যালুটা আসলেই ছোট হবে, কারণ এক্স এর ভ্যালুটা যদি ছোট না হয়, এখানে কিন্তু কপার 2+ এর আমরা বের করতেছি, এক্স এর ভ্যালুটা ছোট না হলে এটা আমরা কখনো বলতে পারবো না যে এটা আসলে এখানে কমপ্লেক্স আয়নটা সম্পূর্ণভাবে তৈরি করতে পারতেছে। যার কারণে আমরা এখানে নেগলেক্ট করতে পারি, 4x-টাকে আমরা নেগলেক্ট করে নিচে ঠিকভাবে আবার আমরা নেগলেক্ট করবো 3.42 × 10⁻7 মাইনাস এক্স। এখানে আমরা এক্স এর ভ্যালুটা নেগলেক্ট করব। তাহলে এখন আমরা এইটা সলভ করে আমরা এটা ক্যালকুলেটরে সলভ করতে পারি। আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাব, x equal to 7.125 ইন্টু 10⁻20 মোল পার লিটার। এই যে এখানে দেখো কপার 2+ এর যে আয়নটা, এটার ভ্যালুটা কত আসে 10⁻20-তে। ঠিক আছে, আমি কেন এখানে নেগলেক্ট করার কথা বলতেছি যে আসলে কপার 2+টা কিন্তু অনেক অনেক কম আসবে, কারণ আমরা জানি যে কপার 2+টা কখন কম আসতেছে, যখন হচ্ছে যে কপার বারবার বারবার NH3 এর সাথে ওর বিক্রিয়া করার চেষ্টা করতেছে, ওর কেএফটা সেজন্যই বেশি, কিন্তু এক্সট্রা সময় NH3 শেষ হয়ে যাবে এবং তখন কপার প্লাস অবশিষ্ট থাকবে, এবং এই পরিমাণটা যদি কম না হয় তাহলে তো এটা আবার NH3 এর সাথে বিক্রিয়া করার চেষ্টা করতে থাকবে। যদি NH3 যদি আবার ডালা হয় তাহলে NH3 এর সাথে বিক্রিয়া করতে থাকবে, কিন্তু এখন দেখা যাবে যে এখানে NH3 এর সাথে আর বিক্রিয়া করতে পারবে না সামনে। ঠিক আছে, কারণ কপার হাইড্রোক্সাইডটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিয়োজনটা স্টার্ট করে, যখন ও দেখে দ্রবণের মধ্যে কপার আয়ন লাগতেছে তখনই ওর দ্রবীভূতটা শুরু হয়, যে একটু একটু করে করে ও কপার 2+ আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে। তাহলে এতটুকু বুঝে গেছে, এবং আজকে লাস্ট ম্যাচটা দিয়ে শেষ করতে চাই। এটাও ঠিক এরকম একটা ম্যাথ, এটা আসলে আমাদের উদ্ভাস আসছিল, উদ্ভাসে ইঞ্জিনিয়ারিং এ আমরা যখন মানে পরীক্ষা দিচ্ছিলাম তখন, যে কি বলা হলো 1.5 × 10⁻m ঘনমাত্রার 1 লিটার AgNO3 দ্রবণের মধ্যে যথেষ্ট পরিমাণ NaCN যোগ করা হলো। ঠিক আছে, তো এখন বলা হচ্ছে যে দ্রবণে CN- আয়নের ঘনমাত্রা 0.1 m হলে AgCN2- আয়ন গঠনের পর দ্রবণে Ag+ আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে এখানে দিয়ে দিচ্ছে Kf = 1/kd 5.6 × 10⁻18। ঠিক আছে, এখন আমরা এই ম্যাথটা করার চেষ্টা করব। প্রথমে বলা হচ্ছে যে 1.5 × 10⁻5 ঘনমাত্রার 1 লিটার AgNO3 দ্রবণ। আমরা এতক্ষণ ধরে দেখতেছিলাম যে আমাদের বিশুদ্ধ পানিতে যে কতটুকু Ag+ উৎপন্ন হয় সেটা আমাদের বের করতে হয়, কিন্তু এখানে সরাসরি দিয়ে দিছে যে AgNO3 পরিমাণটা 1.5 × 10⁻2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি AgNO3 সলিড Ag+ প্লাস NO3 মাইনাস টেকুয়াস টেকুয়াস। তাহলে এখানে AgNO3 যদি S হয় তাহলে এটাও S, তাহলে আমরা লিখতে পারি Ag+ এর ঘনমাত্রাটা হবে 1.5 × 10⁻2। কারণ আমরা লিখতে পারি যে এখানে AgNO3 এর মধ্যে NaCN যুক্ত করা হচ্ছে। তাহলে আমি একটা পাত্র আঁকি, এখানের মধ্যে AgNO3 আছে, তাহলে আমরা এখানে NaCN যোগ করব, তখন একটা কমপ্লেক্স ফর্মেশন হচ্ছে AgCN2- এর। ঠিক আছে, তাহলে আমরা দেখি NaCN-টা কিন্তু অ্যাকুয়াস, এটা আমরা বুঝতে পারতেছি, এটা কিন্তু অ্যাকুয়াস। তো এটা বিক্রিয়া করে হচ্ছে AgCN2। তার মানে হচ্ছে যে এখানে আমাদের 2 মোল পরিমাণ NaCN লাগতেছে। তাহলে এখানে আমাদের অবশিষ্ট থাকতেছে হচ্ছে যে
আশা করি এতটুকু বোঝা গেছে। এখন আমরা বের করবো হচ্ছে যে এই যে AgCN2 মাইনাস এটা কিভাবে ফরমেশন হচ্ছে, যে আমরা জানি Ag প্লাস প্লাস 2Cn মাইনাস, এই ফরমেশন করতেছে হচ্ছে যে AgCN2 মাইনাস। তাহলে 1 মোল যদি Ag প্লাস থাকে তাহলে সেটা বিক্রিয়া করে 2 মোল Cn মাইনাসের সাথে। তাহলে এখানে আমাদের আগেই দেওয়া আছে যে দ্রবণে আয়নের ঘনমাত্রা আছে 0.1, তার মানে হচ্ছে যে আমরা কতটুকু যোগ করছি সেটা বলি নাই, কিন্তু দ্রবণে এত পরিমাণ কিন্তু আয়ন অবশিষ্ট থাকে যখন AgCN2 মাইনাস আয়ন গঠন করে। তাহলে আমরা বুঝতে পারতেছি আসলে এখানে এই পরিমাণ আয়নটা অবশিষ্ট থাকে। তাহলে আমরা KF এর যে এটা লিখি আমরা সেটা লেখার চেষ্টা করি। এখন আমরা বিয়োজন যেটা আমরা করতাম সেটা আমরা বলতেছি আবার, যে ডিসোসিয়েশন অফ কমপ্লেক্স আয়ন পরবর্তী পৃষ্ঠায় আমি সেটা বোঝানোর চেষ্টা করি, যে আমরা যেটা লিখতাম AgCN2 সামান্য পরিমাণে কিন্তু এটা বিয়োজিত হবে। আমরা ঠিক আগের মতোই ম্যাথটা করে ফেলবো। এখানে আমাদের একটা জিনিস করতে হয় নাই, সেটা হচ্ছে যে আমাদেরকে আয়নের ঘনমাত্রাটা কিন্তু আগেই দেওয়া ছিল। এই যে আমি এখানে হাইলাইট করি একটু, আমাদের এটাই কিন্তু অবশিষ্ট ঘনমাত্রা, ঠিক আছে। এটা কিন্তু আগে থেকে দেওয়া আছে, যার কারণে আমাদেরকে একটা স্টেপ কম করতে হলো। আমরা ঠিক আগের মতো স্টেপটা ফলো করতেছি। এখন আমরা লিখবো t=0 সময়ে আমরা জানি AgCN কতটুকু গঠিত হবে, 1 মোল Ag প্লাস 2 মোল Cn মাইনাসের সাথে বিক্রিয়া করে 1 মোল AgCN2 মাইনাস তৈরি করে। তার মানে হচ্ছে যে Ag প্লাসের যে ঘনমাত্রাটা আমরা পাইছিলাম 1.5 ইন্টু 10^2 m, এটা বিক্রিয়া করবে এবং এটা এখন বিয়োজন প্রথমে t=0 সময়ে কিন্তু বিয়োজন স্টার্ট হয়নি, তখন আমরা পাবো Ag প্লাসও পাবো না, 2Cn মাইনাস এটাও পাবো না। তার মানে হচ্ছে Cn মাইনাসও পাবো না, Ag প্লাসও পাবো না। এখন t= যখন ডিসোসিয়েশন টাইমে আসছে, যখন এটা আস্তে আস্তে ডিসোসিয়েট হওয়া শুরু করছে, তখন আমরা এক্স পরিমাণ বিয়োজন দেখতে পাবো, যার কারণে Ag প্লাস এক্স পরিমাণ বেড়ে গেছে এবং এখানে 2x পরিমাণ বেড়ে গেছে। 0.1, কিন্তু আমি এখানে ভুল করে এটা 0 লিখে দিয়েছিলাম। 0.1 পরিমাণ কিন্তু অবশিষ্ট ছিল, এটা কিন্তু ক্যাডির ভ্যালু। তাহলে এখন আমরা পেয়ে গেছি। এখন আমাদের সাম্য ধ্রুবক, যেটা আমরা বিয়োজন ধ্রুবকটা লিখি ক্যাডি ইকুয়াল টু ঠিক আগের মতোই বাকি প্রসেসটা করে ফেলবো আমরা। এখন আমরা ক্যাডি কে লিখতে পারি 1/kf, যেটা ভ্যালু আমাদেরকে দেওয়া আছে। তো আমরা Ag প্লাস কে লিখতে পারি এক্স। আমি এখানে এখানে 0.1 প্লাস 2x-টা এখানে দেখাই দিচ্ছি, যে 0.21টা আসলে আমরা 0.1 লিখতে পারি। কেন? কারণ এক্সটা কিন্তু খুবই ক্ষুদ্র, ঠিক আছে। এটা 10 ইনভার্স প্রায় 12, 10 ইনভার্স 15, এরকম 10 ইনভার্স 17, 18, মানে এটা আসলে 10 ইনভার্স 10 থেকে বড়ই হয়, ঠিক আছে। যার কারণে আমি এটা লিখতে পারি, এবং 1.5 ইন্টু 10 ইনভার্স 2 মাইনাস এক্স কেও আমরা 1.5 ইন্টু 10 ইনভার্স 2 লিখতে পারি। এখানে আমি সরাসরি এটা বসে দিচ্ছি 0.1 হোল স্কোয়ার এবং এখানে 1.5 ইন্টু 10 ইনভার্স 2। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা KF এর ভ্যালু জানি 5.6 ইন্টু 10^18। তাহলে সেটা আমরা এখানে KF এর ভ্যালুটা বসাবো 5.6 ইন্টু 10^18। দেখছো এই যে KF এর ভ্যালুটা অনেক বড়। তাহলে এক্স এর মান আমরা পেয়ে যাব 2.68 ইন্টু 10^19 m। তাহলে এটা কি? এটা হচ্ছে যে দ্রবণে Ag প্লাসের ঘনমাত্রাটা, Ag প্লাস দ্রবণের অবশিষ্ট থাকবে।
আশা করি ক্লাসটা বুঝতে পারছো যে কিভাবে আমরা ম্যাথগুলো করি, যে জটিল আয়নের। তাহলে আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।